রমজান, চিন্তার কোনো বিষয় নাই। আমি দুর্জয়কে বিষয়টা জানিয়ে দিয়েছি। দুর্জয় বিষয়টা নিয়ে তদন্ত করবে। দেখি দুর্জয় কি রিপোর্ট দেয়, তারপর আমি সেই অনুযায়ী ব্যবস্থা নিবনি। তুই মাথা গরম করিস না, আপাতত চুপচাপ থাক। এটা আমি দেখতেছি রমজান। পুলিশ এই সমস্ত দায়িত্ব দিয়া ওস্তাদ, কোনো লাভ নাই। ওরা শুধু তদন্তের নামে সময় পার করে দিব। যা করার আমার এই মাঠে নাইমা করতে হইব। আপনি আর আমাকে বাধা দিয়েন না। আমার বন্ধুর উপর হামলা হয়েছে, এটা নিয়ে আমি কোনোভাবে চুপ থাকতে পারতেছি না। শোন রমজান, মাথা গরম করিয়া কোনো কিছুই সমাধান করা যায় না। তোর যেই পরিমাণের রাগ উঠছে, তার চাইতেও 10 গুণ বেশি আমার খারাপ লাগতেছে। তোর উপর হামলা মানে এটা সরাসরি আমার উপর হামলা করা। তাই বিষয়টা আমি পার্সোনালিভাবে দেখতেছি। তোর আগে এত মাথা গরম করার কোনো দরকার নেই। তুই দেখ নরেশকে কখন রিলিজ দেয়। রিলিজ দিলে ওরে নিয়া সরাসরি বাসায় চলে আসিস। আমি এখন গেলাম, কাজ আছে আমার। শামসু, এগুলো কি শুনতেছি? রমজানের উপর নাকি সন্ত্রাসী হামলা হয়েছিল। কে আবার হঠাৎ করে রমজানের উপর এরকম সন্ত্রাসী হামলা কইরা বসলো? তুমি কি এই সম্পর্কে কোনো তথ্য খুঁজে বের করতে পারছো নাকি শামসু? হ্যাঁ সেলিম ভাই, মুখোশ পরা কিছু সন্ত্রাসী রমজানকে পরিকল্পিতভাবে আক্রমণ করছিল। ওদের উপর বেশ কিছুক্ষণ গোলাগুলি হয়। রমজানের কিছু না হলেও রমজানের লগে যে ছেলেটা আছে না নরেশ, ওর উপর আক্রমণ হওয়ার থেকে একটি গুলি লেগেছে। আমি হাসপাতাল থেকেই সরাসরি এখানে আসলাম সেলিম ভাই। তবে কারা এই ঘটনা ঘটাইছে সেই সম্পর্কে কোনো তথ্য পাই নাই। তবে দুর্জয়ের দায়িত্ব দিছি, ওই তদন্ত করতেছে। দেখা যাক কি আছে এর পিছনে। বুঝলাম না শামসু, এদের মনে কি কোনো রকমের কোনো ডর ভয় নেই? এতগুলো সন্ত্রাসীকে একসাথে শেষ করার পরেও ওদের মনে কিভাবে সাহস জাগে যে রমজানের উপর আক্রমণ করার জন্য? শত্রুরা তো দেখতেছি আমাদের ধারণা চাইতেও অনেক সাহসী। ওরা একের পর এক আমাদের উপর আক্রমণ করেই যাচ্ছে। সমস্যা নাই সেলিম ভাই, ওরা ওদের কাজ চালিয়ে যাক। আমিও আছি ওদের পিছনে লাগার জন্য। একের পর এক সন্ত্রাসী বেরিয়ে আসবে, আর সেইগুলোকে আমি একের পর এক ধ্বংস করে যাব সেলিম ভাই। এতে আমার খুব মজাই লাগে। দেশের জঞ্জাল পরিষ্কার করতে আমার বিন্দু পরিমাণ কোনো আফসোস হয় না। আমি এদেরকে সরাতে খুব আগ্রহী। ওরা আসতে থাকে একের পর এক। শোনো শামসু, তোমার কথা মতো আইজি নামে মামলাটা রেডি করা হয়েছে। এখন শুধু ডিআইজি মঞ্জুরুলের বাপ এইখানে সাইন করলেই হইব, তাহলে মামলাটা রানিং হয়ে যাইব। তুমি যেইভাবে যার যার নামে মামলা করতে বলছিলা, ঠিক সেইভাবে মামলাটা আমি সাজিয়েছি শামসু। আচ্ছা ঠিক আছে, মঞ্জুরুলের বাপ এখনো আমার হেফাজতে আছে। বিকেলে তাহলে ওনার কাছ থেকে সাইন নিয়ে মামলাটা জমা দিয়ে দেবনি। কই শামসু, সম্রাটের সাথে তো এখন পর্যন্ত বসতে পারলাম না। পরে নতুন দায়িত্বটা বুঝিয়ে দেওয়া লাগবে না? প্রেসিডেন্ট কালকেও আমাকে ফোন দিয়েছিল। সংবাদ সম্মেলন করে আমরা এখনো সম্রাটকে পুলিশ প্রধানের চেয়ারে বসাচ্ছি না কেন, সেই বিষয়ে জানার জন্য। সেলিম ভাই, সম্রাটকে আমি ফোন দিয়েছি। ওই কিছুক্ষণের ভিতরেই চেম্বারে চলে আসবে। ওই আসলেই ওর সাথে আলোচনা করে তারপর আগামীকালকেই
সংবাদ সম্মেলন করে ওরে পুলিশ প্রধানের চেয়ারে বসিয়ে দেব। হ্যাঁ, দেরি না কইরা যত তাড়াতাড়ি সম্ভব ওরে প্রধানের চেয়ারে বসাই দিতে হইব। এমনিতেই প্রশাসন এলোমেলো হয়ে গেছে, আর বেশি দিন এইভাবে থাকলে পরে একটা ঝামেলা লাগিয়ে যাইব। তাই যত তাড়াতাড়ি সম্ভব এটা সমাধান করতে হবে। কি ব্যাপার ম্যানেজার, আমার এই হোটেলে আক্রমণ করে সন্ত্রাসীরা? মানে কি, এইখানে কি ঘটছিল ম্যানেজার? কার এত বড় সাহস হইল যে এই হাজি সিদ্দিকের হোটেলে আইসা সন্ত্রাসী হামলা চালায়? তোমরা কি কাউকে চিনতে পারছো ম্যানেজার? মূলত এইখানে কি ঘটনা ঘটছিল আমারে খুইলা বলো তো দেখি। না না স্যার, আমরা কাউকেই শনাক্ত করতে পারি নাই। হঠাৎ করেই 5 থেকে 7 জন লোক মুখোশ পরে অতর্কিতভাবে 2 জন লোককে টার্গেট করে তাদের উপর গুলি ছোড়ে। এক পর্যায়ে ওনারাও পাল্টা প্রতিরোধ গড়ে তুললে তখন এইখানে একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি হয়ে যায় স্যার। আর ওই সন্ত্রাসীরা এখান থেকে পালিয়ে যেতে বাধ্য হয়। এইখানে যে 2 জনের উপর হামলা করা হয়েছিল, তোমরা কি ম্যানেজার সেই 2 জনকে চিনতে পারছো নাকি? ওরা মূলত কে ছিল, আর ওদের উপর হঠাৎ করে এইভাবে আক্রমণটাই কেন করা হইল? ওদের কোনো ছবি বা আইডেন্টি তোমাদের কাছে কি এন্ট্রি করা আছে নাকি? আর পুলিশ এইখানে কি উপস্থিত হয়েছিল? স্যার, ওদের ভিতরের একজনের নাম রমজান ছিল, আর একজনের নাম নরেশ। শুনতে পারলাম ওরা নাকি জনতা পার্টির সেক্রেটারি কোপা শামসুর লোক। আর যারা ওদের উপর হামলা করেছে তাদের সম্পর্কে কোনো তথ্যই কেউ পায় নাই। তবে পুলিশ এসেছিল স্যার, এখানে এসে তদন্ত করে গিয়েছে এবং সিসি ক্যামেরা ফুটেজগুলো সংগ্রহ করে নিয়ে গিয়েছে স্যার। কিছুক্ষণ আগেই পুলিশ এসেছিল। রমজান আর নরেশ, তার মানে হচ্ছে এরা হচ্ছে কোপা শামসুর লোক। ওদের উপর তাহলে আক্রমণটা হয়েছিল। বুঝতে পারতেছি না ওদের উপর আমাদের অগোচরে কারা এইরকম হামলা করতেছে, সেটা তো কোনোভাবেই খুঁজে পাচ্ছি না। এই লোককে যে আমাদের পক্ষ হইয়া কাজ কইরা যাইতেছে, সব জায়গায় এখন শামসুকে বিপদে ফেলার চেষ্টা করে যাইতেছে। আচ্ছা ঠিক আছে ম্যানেজার, তুমি তাহলে এখানকার পরিবেশটা ঠিক করে আবারও রেস্টুরেন্ট চালানোর ব্যবস্থা করো। না না স্যার, সেটা কিভাবে করব? পুলিশ আইসা তো জায়গাটা সিলগালা করে দিয়ে গেছে, আর আমাদেরকে বলছে আমরা যেন তাদের অনুমতি ছাড়া বারটা আবার নতুন করে ওপেন না করি। এটা পুলিশ কেস হয়ে গেছে স্যার। পুলিশ বিষয়টা সমাধান না করা পর্যন্ত তো আমরা এইখানে কোনো রকমের ব্যবসায়িক কার্যক্রম চালিয়ে যেতে পারি না। আচ্ছা ঠিক আছে, তাহলে আপাতত বন্ধ রাখো। আমি পুলিশ কমিশনার সাথে দেখা কইরা বিষয়টা সমাধান করার চেষ্টা করতেছি। আমি বললে তখন তাহলে তোমরা আবারও বারটা চালু করো। আমি তাহলে এখন গেলাম। এই দিকের বিষয়টা তুমি ম্যানেজার সাবধানে হ্যান্ডেল করো, যাতে আবার কোনো ঝামেলা না হয়। আর পুলিশ আইসা যদি কোনো ঝামেলা করতে চায় তাহলে বিষয়টা আমাকে জানিও। কি ব্যাপার চাচা, আপনি এই জায়গায় কি করতেছেন? ওইদিকে মাস্টার আপনাকে খুঁজতেছে,
আপনার সাথে দেখা করার জন্য মাস্টার আমারে পাঠাইলো আপনাকে ভিতরে নিয়ে যাওয়ার জন্য। আর কিছু না, রিয়াদের সাথে কথা বললাম, কলেজ কমিটি নিয়ে নাকি গোল্লা কলেজের ভিতরে ওর চ্যাংরা প্যাংরা দিয়া ঝামেলা করতেছে, তাই আমার কাছে সেই বিষয়ে অভিযোগ করার জন্য আইছিল। তাই রিয়াদের সাথে এইখানে বৈশা কথা বললাম। গোল্লার সাথে আবার রিয়াদকে ঝামেলায় জড়াইতে বলছে কে? ওদেরকে বইলা দিছি না গোল্লার গ্রুপের চ্যাংরা প্যাংরাদের সাথে মিলামিশা কলেজের ভিতরে রাজনীতি করার জন্য বালপাকনামি কইরা আবার গোল্লার গ্রুপের সাথে গ্যাঞ্জাম করতে যায় কেন? সুখে থাকতে ভূতে কিলায়, তাই না? সভাপতির পদটা নিয়ে দিছি, সুন্দরভাবে সকলের সাথে মিলা রাজনীতি করব। তা তুই এখন ছেলে পেলের কি গরম বাইরে গেছে নাকি গোল্লার সাথে যায় ক্যাসাল করার জন্য? কি বলিস রে তোতা? ওরা গোল্লার গ্রুপের সাথে মিলামিশা রাজনীতি করব মানে? ওই হচ্ছে কলেজের সভাপতি, কলেজের ভিতরে ওর একটা কর্তৃত্ব আছে না? গোল্লার গ্রুপের চ্যাংরা প্যাংরা যদি ওর কাজে যায়া নাক গলায় তাহলে তো ওই কথা বলবই। আমিও বইলা দিছি, কারোর দেখা কোনো রকমের ভয় পাইয়া কোনো রাজনীতি করবি না। সব সময় নিজের পাওয়ার দেখাই কলেজের ভিতরে কর্তৃত্ব অর্জন করবি। সব জায়গায় তোতা এখন থেকে আমাদের কর্তৃত্ব ফলাইতে হইব। হ্যাঁ, এইদিকে আপনি কর্তৃত্ব ফলাইতে থাকেন, আর ওইদিকে আপনার পিছনে যে আসল বাস অপেক্ষা করতেছে সেই দিকে কি আপনার বিন্দু পরিমাণ কোনো ধারণা আছে? উপজেলা চেয়ারম্যান আরিফ যে হবিগঞ্জ থেকে পুলিশের হাতে ধরা পড়ছে, সেই খবর কি এখনো পান নাই নাকি আপনি? হাবিব তো এই খবর শুনা খুশিতে লাফাইতাছে। এখন যদি আরিফ পুলিশের কাছে একবার মুখ খুইলা দেয় তাহলে বুঝতে পারবেন যে আপনার কর্তৃত্ব কোথায় যেয়ে পৌঁছায়। কি বলিস রে তোতা? এইসব কি কথা শুনাইতাছস তুই? ওই শালার বোকা চ্যাংরা এখনো দেশের ভিতরেই অবস্থান করতেছিল, তাইলে ও এখনো দেশ ছাইরা পালায় নাই? কত বড় বলদের বলদ এখনো ওই দেশের ভিতরে কি করতেছিল? পুলিশ যে ওরে হন্যে হয়ে খুঁজতেছে সেই সম্পর্কে ওর কি বিন্দু পরিমাণ কোনো ধারণা ছিল না? এই সমস্ত বোকা চ্যাংরা প্যাংরা দিয়া তো দেখি কোনো কাজই হইব না। কি খবর এটা শুনাইলি রে তুই? আর মাত্র কয়েকটা দিনই বাকি আছে, এর ভিতরেই এই আরিফের গ্রেপ্তার হওয়া লাগলো। তোর কথা শুই না তো এখন হাত পা আমার আগের চাইতেও 3 গুণ বেশি ঠান্ডা হয়ে আসতেছে রে তোতা। এইটা কি খবর তুই শুনাইলি এখন আইসা আমাকে? এখন আর হাত পা ঠান্ডা হয়ে আইসা কোনো লাভ নাই চাচা, যা কাম করার কইরা ফালাইছি। যখন টাকা খাইছেন তখনই আমাদের এইটা চিন্তা কইরা তারপর ওর কাছ থেকে টাকা খাওয়াটা উচিত ছিল, কিন্তু আপনি তো টাকার লোভ না সামলাইতে পাইরা কোনো কিছু না ভাই ভাই ওর কাছ থেকে টাকাগুলো খেয়ে নিলেন। এখন যদি পুলিশের কাছে মুখ খোলে না তাহলে বুঝতে পারবেন যে রাজনীতি আপনার কোথা দিয়ে যায়। শুধু ইয়ানাফসি করেন কোনোভাবে যেন আরিফ পুলিশের কাছে আমাদের নামটা না বইলা দেয়। তাছাড়া আমাদের আর এইখান থেকে বাঁচার কোনো উপায় নাই। স্বয়ং শামসু এই ঘটনাটা তদারকি করতেছে, বুঝতে পারবেন এবার কত দানে কত চাল। চল দেখি আগে মাস্টার কি বলে সেই কথা শুইনা আসি, পরে আরিফের বিষয়টা নিয়ে ঠান্ডা মাথায় তোর সাথে
চিন্তা ভাবনা কইরা তারপর দেখি কি করা যায়। যেহেতু আকাম একটা কইরা ফালাইছি, সেহেতু এখান থেকে বাঁচারও কোনো একটা উপায় খুঁজা বের করতে হইব। তো তা চলে আগে মাস্টারের সাথে আলোচনা কইরা আসি। কি কারণে মাস্টার ডাকতেছে সেটা আগে শুনে আসি চলেক। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম সালাম। আরে ডন নাকি রে? তা বসেক। হে গোল্লা, তুইও বসেক। কিরে ডন, তুই কি পরিষদের রাস্তা ভুলে গেছস নাকি? পৌর কমিটি ঘোষণা করার পর থেকেই আমি দেখতেছি তুই ঠিকঠাক মতো কিন্তু পরিষদে আর আসতেছিস না। এইভাবে একটা কাজ নিয়ে পড়ে থাকলে হইব ডন? তুই হচ্ছিস 4 নং ওয়ার্ডের মেম্বার, তোর পরিষদে আসা লাগে না? বিভিন্ন সময় বিভিন্ন দরকার পড়ে তরে, কিন্তু তরে পরিষদে আমি খুঁজাই পাই না। কেরে একটা নিয়ে পড়ে থাকিস কেন? সব দিকই তো ঠিকঠাক রাখা লাগবো। চেয়ারম্যান সাহেব, আর বললেন না, কি যে একটা ঝামেলার ভিতরে পড়ছি। দায়িত্ব কাঁধে নেওয়ার পর ঝামেলাটা যে এইভাবে বাইরে যাইব সেটা কোনোভাবেই বুঝতে পারি নাই। আসলে দায়িত্ব জিনিসটা অনেক কঠিন, যেটা এমনিতে বোঝা যায় না চেয়ারম্যান সাহেব। এই কয়েকদিন যাবৎ এলাকার ভিতরে মাদক বিরোধী অভিযান নিয়ে দৌড়াদৌড়ি পারলাম। এর ভিতরে আবার বগুড়ার বিভিন্ন থানায় কমিটি দেওয়া হচ্ছে। তোতা ভাই তো আমাকে ছেড়ে দেয় না, যেখানে যায় সাথে সাথে নিয়ে যায়, যার কারণে পরিষদে আসতে পারতেছি না। আরে টেরা ভাই, এইগুলো কিছু না। আসলে ডন ভাইয়ের মন মহিলা মেম্বার বিউটির উপর আটকে গেছে, যার কারণে কোনো কাজেই ডন ভাইয়ের মন বসতেছে না। আসলে ডন ভাই বিউটি মেম্বারে বিয়ে করার জন্য উঠে পড়ে লেগেছে, কিন্তু উনি কোনোভাবেই পাত্তা দিতেছে না। তুমি টেরা ভাই একটু চেষ্টা করে দেখো তো ডন ভাইয়ের বিষয়টা সমাধান করা যায় নাকি। কিরে ডন, গোল্লা কি বলে? ঘটনা কি সত্যি নাকি? তুই যে বিউটিরে পছন্দ করিস সেটা তো আমারে কোনো সময় বলিস নাই। আর ওই মেয়ে যে চড়াং চড়াং কথা বলে, ওই কি তরে কখনোই মেনে নিবে নাকি? তারপরেও তুই যদি বলিস, আমি তাহলে বিউটির সাথে কথা বইলা দেখতে পারি, যদি রাজি হয়। দেখেন, যদি চেষ্টা কইরা বিষয়টা সমাধান করে দিতে পারেন তাহলে তো আমার জন্য ভালোই হইতো চেয়ারম্যান সাহেব। অনেক দিন যাবতই আমি ওর পিছনে ঘুরতেছি। শফিক চাচা তোতা ভাইকে দিয়ে বলাইছি, কিন্তু কোনোভাবেই রাজি হচ্ছে না। এখন আপনারা যদি উদ্যোগ নিয়ে বিষয়টা সমাধান করে দিতে পারেন তাহলে আমার জন্য ভালো হয়। আচ্ছা ঠিক আছে, তুই যেহেতু বলছস আমি বিষয়টা চেষ্টা করে দেখবনি। যদি বিউটিরে রাজি করাইতে পারি। কিছুক্ষণ আগেই আইছিল আমার কাছে কিছু টিউবওয়েল, ওরে আমি ব্যক্তিগত উদ্যোগে কিনা দিছি এলাকার ভিতরে বিতরণ করার জন্য। আবার আসুক, আমি ওর সাথে ঠান্ডা মাথায় এই বিষয়টা নিয়ে কথা বলবো নি ডন, তুই চিন্তা করিস না। চল এবার বাইরে যাই, চা খামু। কিরে ইরফান, গেছিলি নাকি তোর বাড়ি? ওইখানে কার উপর হামলা হয়েছে সেই সম্পর্কে কি কোনো তথ্য খুঁজা পাইছস ওইখানে যায়া? লিয়াকত, গিয়েছিলাম ওইখানে যা জানতে পারলাম, মুখোশধারী কিছু সন্ত্রাসী রমজান আর নরেশের উপর
আক্রমণ করছিল। এটাও শামসুর লোকের উপর অতিরিক্তভাবে হামলা করা হয়েছে, কিন্তু কারা এদের উপর হামলা করলো সেই সম্পর্কে কোনো তথ্য খুঁজে পাই নাই। আমার কাছে শুনে ইরফান কেউ এখানে আক্রমণ করছিল। আসলে মূলত এই আক্রমণটা ডেন্ডি শাকিলের লোকজনই করছিল, কিন্তু ওইটা যে তরবার সে সম্পর্কে ওরা কিছুই জানে না। শামসুর উপর বদলা নেওয়ার জন্যই এই আক্রমণটা চালাইছে ডেন্ডি শাকিল। ওর কাছে যে গিয়েছিলাম না, ওই এই সমস্ত তথ্য আমার কাছে বলে দিল। তাইলে এই ঘটনা ওরাই তাহলে এই আক্রমণটা করছিল। তাই তো বলি আমরা জানি না কিছু, অথচ শামসুর লোকের উপর আক্রমণটা কে করলো এইভাবে। এতক্ষণে সেন বুঝতে পারলাম ডেন্ডি শাকিল তাহলে এই কাজ করাইছে। তা শালা বিহার থেকে মরার জন্য শামসুর পিছনে লাগতে বাংলাদেশে কি কারণে ঢুকছে। বিহারে তো ওই ভালো ছিল। শামসু যদি এই তথ্য পায় তাহলে তোর অবস্থা টাইট বানায় ফেলাবো। আমি ওরে বলছি বিহারে ফিরে যাওয়ার জন্য, কিন্তু ও বলে ওই নাকি শামসু সম্পর্কে সব কিছুই জানে, আর আগে থেকেও অনেক শক্তিশালী হইয়া তারপর বাংলাদেশে ঢুকছে শামসুরে ধ্বংস করার জন্য। শোনেক, শাকিল কিন্তু আমার কাছে একটা সাহায্য চাইছে। বেনাফুল দিয়া নাকি ওর অনেক বড় একটা অস্ত্রের চালান ঢুকবো, সেটা আমাকে সঠিকভাবে দেশে পৌঁছানোর কথা বলতেছে। যদি চালানটা ওরে পৌঁছে দিতে পারি তাহলে শামসুর উপর পূর্ণ শক্তি নিয়ে ওই অ্যাটাক করব। দূরবে পাগল হয়েছিস তুই? এই সময় এই কাজটা করা কোনোভাবেই উচিত হইব না। এখন প্রশাসন আগের চাইতে অনেক সক্রিয় হয়ে গেছে। কোনোভাবেই চালানটা দেশে সঠিকভাবে পৌঁছানো সম্ভব হইব না। মাঝ রাস্তায় দেখবি ধরা পড়ে যাইব। আর যদি একবার চালানটা ধরা পড়ে যায় তখন কিন্তু আমাদের নাম প্রকাশে আসিয়া পড়ব। আর সম্প্রতি দেশে যে কয়টা বিচ্ছিন্ন ঘটনা ঘটছে এই সব কিছুর দায়ভার তখন আমাদেরই নিতে হবে। আমার একটা কথা চিন্তা করে দেখছিস ইরফান, যদি রিস্ক নিয়ে চালানটা সঠিকভাবে পৌঁছা দিতে পারি তাহলে কিন্তু ডেন্ডি শাকিল ঠিকই শামসুর উপর আক্রমণ করব। আর এই আক্রমণ করে যদি ওই সফল হইতে পারে তাহলে কিন্তু সবচাইতে বেশি আমরাই লাভবান হইব। তাই বিষয়টা একটু চিন্তা ভাবনা করে দেখ, কোনোভাবে ওরে চালানটা আইনে দেওয়া যায় কিনা। আগেই তোরে আমি কিছু বলতে পারতেছি না। আগে বিষয়টা আমি একটু চিন্তা ভাবনা করে দেখি কি করা যায়, তারপর তোরে জানাইবনি। এত বড় কাজ আর হুট কইরাই সিদ্ধান্ত দেওয়া যায় না। এটা নিয়ে আগে চিন্তা ভাবনা করতে হইব, তারপর দেখি কি করা যায়। এইখানে কি ব্যাপার শফিক ভাই? পার্টি অফিসে আইসা ওই রকম চিপায় চাপায় বসে থাকেন কেন? পার্টি অফিসের ভিতরে আলোচনা চলতেছে গুরুত্বপূর্ণ, অথচ আপনারে খুঁজা পাইতেছি না। কি হইল? আপনি পার্টি অফিসে ভিতরে আসতে লজ্জা বোধ করতেছেন নাকি? এইখানে তো আমরাই আছি। গুরুত্বপূর্ণ মিটিংগুলোতে যদি আপনাদেরকে না পাই তাহলে বিষয়টা কেমন হয় বলেন? কি যে বলো না মাস্টার, সিপাই চাপাই থাকতে যাব কেন? রিয়াদ আইছিল তো, তাই ওর সাথে একটু আলোচনা করলাম পাশের রুমে বইসা। তা তোতা যায়া বলল তুমি নাকি আমারে ডাকতেছো, তাই সঙ্গে সঙ্গে চলে আসলাম। পার্টি অফিসে আইসি তো আলোচনা করার জন্য। আলোচনা না কইরা চিপাই চাপাই থাকার কোনো মানে হয় না মাস্টার। আমি কেন চিপাই চাপায় থাকতে যাইব? আমি কি কোনো চুরি ডাকাতি করছি নাকি মাস্টার? চুরি ডাকাতি করছেন নাকি সেটা তো আপনি সবচাইতে ভালো বলতে পারবেন।
উপজেলা চেয়ারম্যান আরিফ শুনলাম ধরা খাইছে পুলিশের কাছে। এখন দেখা যাইবনি ওর সাথে সাথে আরও কতজনের নাম বেরিয়ে আসে। সকলেই একটু সাবধান হইয়া থাকেন। আরিফের সাথে যে কার কার কী ধরনের লিঙ্ক আপ আছে সেটা কিন্তু আমি হাবিব খুব ভালো করেই জানি মাস। হাবিব, তোমার কাছে তো সব রকম খবরই থাকে। কে কুটি কি করতেছে, কার সাথে কে গুটু লাইন করতেছে, কোথা থেকে কে টাকা মাইরা খাইতেছে, সব কিছুর খবর ঠিকই আর কারো কাছে না থাকলে তোমার কাছে 100%ই থাকে। কারণ তুমি তো ওই লাইনেরই লোক, তাই ওই বিষয়ের খবর সবচাইতে তোমার কাছেই ভালো থাকার কথা। আর তুমি এই ধরনের খবর সব সময় নাড়াচাড়া করো। নিজের গোয়ায় যে এক পরিমাণ আছে সেইটা তো একবারও ভাইবা দেখো না, শুধু আরেকজনের পিছনে সব সময় আঙ্গুল দেওয়ার জন্য উপস্থিত থাকো। বোঝা যাইবনি আরিফ ধরা পড়ছে, বিষয়টা শুনে আমার কাছেও ভালো লাগছে। কে কে জড়িত আছে সেটা ঠিকই পুলিশ তদন্ত করে বের করবে। কে যে কোন লাইনের লোক সেটা সকলেই খুব ভালো করেই জানে। একটা টাকা কোনো জায়গায় সোর্স দেখলেই দৌড় পেরে যান আপনি, সেটা মনে হয় নেতাকর্মীরা জানেই না। নিজের দোষ অন্যের উপর চাপাইবেন না। আরিফের সাথে আপনাদের যে কি পরিমাণ গভীর সম্পর্ক ছিল সেটা কিন্তু কারো অজানা না। তাই আরিফ মুখ খুললে আপনাদের নাম যে এখানে বলবে না সেই বিষয়ে কারো কোনো সন্দেহ নেই। দুরুমে আপনি সেই তখন দিঘা এক কথায় বারবার বইলা যাইতেছেন। আপনি কি কোনো প্রমাণ দিতে পারবেন যে আরিফের সাথে ওর দুর্নীতিতে আমরা জড়িত আছি? সিনিয়র মানুষ বইলা এখন পর্যন্ত কিন্তু আপনারে সম্মান দিয়া যাইতেছি। ধৈর্যের বাদ যদি ভাঙ্গা দেন হাবিব ভাই, বিষয়টা কিন্তু ভালো হইব না। নেতাকর্মীর সামনে তখন অপমানিত হইতে হইব। তাই যা বলছেন বলছেন, আর কিছু বলার দরকার নেই। পুলিশ যেহেতু ওরে ধরছে, তাহলে ওর সাথে কে কে জড়িত আছে সেটা পুলিশই খুঁজে বের করবেনি। আপনার সেই বিষয়ে কোনো নাক গলানোর দরকার নাই। আর যদি নাক বেশি গলাতে চান তাহলে কিন্তু শেষে নাক কাটা যাইতে পারে। তাই সব দিক চিন্তা ভাবনা করে তারপর কথাবার্তা বললেন। কথাটা ভালো করে মনে রাখেন আপনি হাবিব ভাই। হাবিব ভাই, আপনারা আমি বলছি চুপ থাকতে। এইভাবে যদি আপনি অযথা কথা বলতে থাকেন তাহলে কিন্তু আপনার সাথে আর পার্টি অফিসে আমি আসবো না। আপনারা তো বিষয়টা নিয়ে মাথা ব্যথা কেন? তোতা তো ঠিকই বলছে, পুলিশ যেহেতু ওরে খুঁজে বের করছে তাহলে ওর সাথে কে কে জড়িত আছে সেটাও পুলিশ ঠিকই খুঁজে বের করব। ওইটা নিয়ে আপনারা তো মাথা ঘামানো লাগবে না। তোতা শফিক ভাই যদি জড়িত থাকে তাহলে ওদের নাম ঠিকই আরিফ বইলা দিব। ওইটা নিয়ে আরিফ কখনোই দ্বিধাদ্বন্দ্ব করব না, কারণ আরিফকে আমি খুব ভালো করে চিনি। নিজের স্বার্থের জন্য ওই সবই করতে পারে। আপনার এই বিষয় নিয়ে এত মাথা ঘামানোর কোনো প্রয়োজন আমি মনে করতেছি না। তাই চুপচাপ থাকেন বিষয়টা নিয়ে। সকলের সামনে সত্য ঠিকই উন্মোচন হইবই। হাবিব কি সেইটা কখনোই বোঝে নাকি মাস্টার? ওই চাইতো সবসময় পার্টি অফিসে ফকাস্টিক মার্কা কথা বইলা পার্টি অফিসটারে কিভাবে গরম করা যায় সেই ধান্দায় থাকে সব সময়। ভদ্র পরিবেশ তো আর ওর পছন্দ হয় না, কারণ ওই নিজেই তো ছোট লোক। ভদ্র পরিবেশ ওই কীভাবে পছন্দ করবে, কোন পরিবেশ কিভাবে নষ্ট করা লাগে সেটা হাবিবের খুব ভালো করেই জানা আছে মাস্টার। হয়েছে হাবিব ভাই, আপনিও এখন একটু চুপ থাকেন। এই বিষয়টা নিয়ে আর কোনো কথা বলার দরকার আমি মনে করতেছি না। শোনেন হাবিব ভাই, আপনার যে জন্য ডাইকা পাঠাইছি, আসলেই নন্দীগ্রামের কমিটিটা ঘোষণা করার পর থেকেই
বাবুল শেখ ওইখানে খুব ঝামেলা করতেছে। এতদিন যাবৎ দলের নাম ভাঙাইয়া মাদকের সাথে জড়িত ছিল, সেই জন্য ওরে কিছু বলি নাই। কিন্তু এবার আমাদের ঘোষিত কমিটি নিয়ে ওই যে তাল বাহানা শুরু করছে, তাতে কইরা ওর বিরুদ্ধে একটা ব্যবস্থা না নিলে কোনোভাবে হইতেছে না। তাই তোতা মত দিছে যে নন্দীগ্রামের ওসিরে বইলা বাবুল শেখকে গ্রেপ্তার করানোর জন্য। এই বিষয়ে এখন আপনি কি বলেন শফিক ভাই? বাবুল শেখরে কি গ্রেপ্তার করব, না ওরে ডাইকা নিয়ে আইসা বুঝাই দিব? এখন তোতা দলের সেক্রেটারি হইয়া একটা প্রস্তাব রাখছে তোমার কাছে। আমি মনে করি তোতার কথায় আমাদের সকলেরই একমত হওয়াটা উচিত, কারণ বাবুল শেখ তো দলের নাম ভাঙাইয়া ইতিপূর্বেই মাদকের রমরমা একটা ব্যবসা খুলে বইছিল। এমনিতেই জনতা পার্টির নাম অনেকটা খারাপ করছে, এর ভিতরে আবার আমাদের ঘোষিত কমিটি নিয়ে গ্যাঞ্জাম করতেছে। এতে করে সাধারণ ব্যবসায়ী থেকে শুরু করে মানুষজনের অনেক ভোগান্তি হইতেছে। দলের নাম খারাপ হয় এমন কোনো কাজ তো কোনোভাবে করা যাইব না মাস্টার। একজনের জন্য কি আর 10 জন নষ্ট করব? তাই তোতা যেহেতু বলছে ওরে গ্রেপ্তার করাই দেওয়ার জন্য, তাহলে সেটাই করো মাস্টার। আমি আর এইখানে নতুন করে কি বলবো? তোমরা তো সকলে আসোই, আমার চাইতে ভালোই বোঝো। তাহলে তাই হোক। সকলের মত অনুযায়ী বাবুল শেখরে দল থেকে বহিষ্কার কইরা ওর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে বলি নন্দীগ্রামের ওসিকে। আপনারা সকলে যেহেতু এটাকেই সঠিক মনে করতেছেন, তাহলে আর আমার এইখানে বলার কিছু নাই। সম্মিলিতভাবে যে সিদ্ধান্ত আসবে সেটাই কার্যকরী হইব। এখানে একক কারো মতামত নেওয়ার কোনো সুযোগ নেই। আপনারা যেহেতু সকলেই এই বিষয়ের উপরই সিদ্ধান্ত দিতেছেন, তাহলে সেটাই হোক। আমি নন্দীগ্রামের কমিটির বিষয়টা নিয়ে ওসিকে জানাইতাছি। বাবুল শেখকে যেভাবে হোক উনি গ্রেপ্তার করবে।